সরকারি বৈঠকে আমরা ওরা নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা সোমবারের যে পুরো বৈঠক সেখানে ব্রাত্য তাহেরপুর এবং ঝালদা পুরসভা আর জানিয়ে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সুস্মিতা বিশ্বাস এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি শুরুতে আপনাদের দেখাবো নবান্নে পুরো মুখ্যমন্ত্রীর ডাকা যে সোমবারের পুরো বৈঠক, সেখানে ঝালদা এবং তাহেরপুর ডাক পায়নি জানিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। তখন 2006 বিধানসভা নির্বাচনে বিপুল আসন জয়ের পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের উদ্দেশ্যে একবার বলেছিলেন, আমরা 235, ওরা 30, ওদের কথা কেন শুনব। সদ্য লোকসভা ভোট মেটা বাংলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আমরা ওরা মানসিকতার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে আসন বেড়েছে তৃণমূলের, কিন্তু শহরাঞ্চলের ভোট মাথা ব্যথা বাড়িয়েছে শাসকের। কলকাতা সহ জেলায় জেলায় একাধিক পুর এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং পুর আধিকারিকদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সব পুরসভা ডাক পেল ব্রাত্য, ঝালদা ও তাহেরপুর। কৃষাণু, এর আগেও আমরা দেখেছি যে হামেশাই অভিযোগ ওঠে যে সমস্ত প্রশাসনিক বৈঠক হয় সেই বৈঠকে যারা বিরোধী দলের জনপ্রতিনিধি তারা ডাক পান না বলে এই অভিযোগটা বহুবার শোনা গেছে। আর এবার নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চলেছেন পুরসভাগুলিকে নিয়ে, কেন ঝালদা এবং তাহেরপুর বাদ? না, সেটা নিশ্চয়ই কোনো প্রশাসনিক ব্যাখ্যা আছে। কি আছে প্রশাসনিক ব্যাখ্যা? এক জিনিস, কেন ঝালদা এবং তাহেরপুরই? আমি আবার বলছি, ঝালদা তো তৃণমূল কংগ্রেসের বোর্ড, সেখানে তৃণমূল কংগ্রেসেরই তো বোর্ড। ওটা তো কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে আসার আগে যে ঘটনা প্রবাহ এবং আসার পরেও যে ঝালদা তৃণমূল কংগ্রেসের কাটা, এটা অদ্ভুত লজিক হলো। আমি যদি কোনো রাজনৈতিক রং দেখে হতো তাহলে শুধুমাত্র একটার দিকে অভিযোগ থাকতো, ঝালদাতে সেখানে থাকতো না। সুতরাং ঝালদা এবং তাহেরপুর এই দুটোর কোনো প্রশাসনিক নিশ্চয়ই ব্যাখ্যা আছে, যেটা প্রশাসনিক দিক থেকে তারা দিতে পারবেন। এবং আমি বুঝতে পারলাম না শুভেন্দুবাবুর হয়তো সিপিএমের জন্য এত মানে মাথা ব্যথা কেন। যাই হোক, সেটা ওদের নিজস্ব জোট বা ভালোবাসা থেকে হতে পারে, কিন্তু যেটা দেখলাম তাতে আমার মনে হয় না এর কোনো রাজনৈতিক দিক আছে। এটা সম্পূর্ণভাবে কিন্তু কৃষাণু, তোমরা যখন বলছো যে গত 2 দফায় মোদী সরকার তারা চূড়ান্ত অগণতান্ত্রিক উপায় অবলম্বন করেছে, এমনকি গতকাল আপনারা যেটা নিয়ে আলোচনা করেছি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে যাতে 3টি ফৌজদারি আইন যেটা 1 জুলাই থেকে লাগু হওয়ার কথা সেটা যাতে নতুন করে স্ক্রুটিনি করা হয়, কারণ তার কথা মতো গণতন্ত্রের কালো অধ্যায়ের মধ্যে দিয়ে 146 জনকে সাসপেন্ড করে, বিরোধী সাংসদকে সাসপেন্ড করে এই বিল আইনে রূপান্তর করা হয়েছে। এই কথা যখন তোমরা বলো, এই রাজ্যে কি হচ্ছে? তো এটা তো কোনো বিলের বিষয় নয়। আমি আবার বললাম, এটা একটা প্রশাসনিক বৈঠক। কেন ঝালদা এবং তাহেরপুরই নয় বলো না, তুমি আমাকে বুঝিয়ে দাও না। তাদের সাথে প্রশাসনের কিছু আলাদা প্ল্যান আছে, এটা তো প্রশাসন বলতে পারবে। আমি আবার বললাম, তার মধ্যে একটা তৃণমূল কংগ্রেস পরিচালিত, তো সুতরাং এখানে রাজনীতিটাকে দূরে সরিয়ে দেয়। এটার যৌক্তিকতা নেই যে কোনো রাজনৈতিক রং দেখে, কেন কি একটা আমাদের বোর্ড। এইটা এখন প্রশাসন বলবে যে হয়তো সেখানকার কোনো আলাদা পার্সপেক্টিভ আছে, সেটার প্রশাসনিক প্যারামিটার্সটা কি, কিসের জন্য বৈঠক, তার এজেন্ডা কি, তাতে কি কি আলোচনা হবে। তো ন্যাচারালি সেখানে যদি তাহেরপুরের কোনো আলাদা বিষয় থাকে, তাহেরপুর এবং ঝালদা নিয়ে আলোচনা হবে, তাদেরকে হয়তো পরে ডাকবে। শতরূপ, আমি শুধু মনে করার চেষ্টা করি যদি যে আমরা দেখব যে এই যে 108টা পুরসভার যে নির্বাচন হয়েছিল তার ফলাফল বেরোনোর পর যখন দেখা যায় যে তাহেরপুর সেটা বিরোধীরা দখল করেছে, তাহেরপুরের ওসিকে রাতারাতি বদলি করা এবং সেই দিন বিকেলবেলায়, দুপুরবেলা রেজাল্ট বেরোলো, বামফ্রন্টের ভোট তৈরি হলো, বিকেলবেলা আইসি ট্রান্সফার হয়ে গেল। মবিয়াদি, আমি ওনার কথা শুনছিলাম, আমি খালি জানতে চাই, আজকে যদি কেন্দ্রের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটা মিটিং ডাকেন এবং সেখানে লেখা থাকে যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন, আমি জিজ্ঞেস করছি কৃষাণু মিত্র এই টেবিলে বসে, এই চেয়ারে বসে এই কথাগুলো বলতো? এটা হয়তো সরকারের ডিসিশন, নিশ্চয়ই পশ্চিমবঙ্গকে নিয়ে আলাদা বিরাট কোনো প্ল্যান আছে। মায়া হয়, করুণা হয় এগুলোকে দেখলে। এরা খুব ভালো করে জানে
যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন বেআইনি অগণতান্ত্রিক কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়ার দায় নেই, এদেরকে পাঠিয়ে দিয়েছে ক্যামেরার সামনে বসে। এরা ভালো করে জানে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, তবু অন্যায়টাকে ডিফেন্ড করতে হচ্ছে। এবং এইটা এই প্রথম হচ্ছে না মৌপিয়াদি, যেরকম সঠিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের কথা উঠলো, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতারা থাকেন, উপস্থিত থাকেন নিজের স্ব পরিচয়ে, ফিল্ম স্টাররা থাকেন, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা থাকেন, সাংবাদিকরা অতিথি হয়ে অনেকে থাকেন যারা কভার করছেন, তার বাইরে অনেক পোর্টালের এবং অনেক চ্যানেলের হচ্ছে তারা এডিটার অতিথি হয়ে থাকেন। একটি চ্যানেলের এডিটারকে আমরা দেখেছি মঞ্চেও বসে থাকতে, অথচ সেখানে না সিপিএমের থেকে যারা যখন এমএলএ ছিল আমাদের, যখন কংগ্রেসের এমএলএ ছিল, আজকে যখন বিজেপির এতজন এমএলএ আছে, যখন আইএসএফের 9 এমএলএ আছে, নির্বাচিত এমএলএ এমপি তারা ডাক পান না। আমি তোমায় 2 নম্বর মনে করাই, একটা সরকার ক্ষমতা আসার পরে চিন্তা করতে পারো কোন লেভেলের দোকান কাটা এরা সরকারি অর্ডার ইস্যু করলো যে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ কোনো সভা করতে পারবে না। আজকে একটা করে মিটিং হচ্ছে, তুমি পারমিশন চাইছো, তোমাকে দিচ্ছে না, আমি চাইলে আমাকে দিয়ে দিচ্ছে, তার একটা মানে আছে। রাগঢাক করে অগণতন্ত্র ফলানো, এ কোনো রাগঢাকেরও ব্যাপার নেই। সরকারি অর্ডার, অশোক স্তম্ভ দেওয়া লেটার হেডে অর্ডার ইস্যু করে দিল যে ওই একটা জায়গা খালি তৃণমূলের বাবার সম্পত্তি, তৃণমূল ছাড়া কেউ করতে পারবে না। আমি ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো। ঠিক আছে, আমি আমার কি বলবো বলো, নজরুল ইসলামের কবিতাটা পড়েছো, দেখিয়া শুনি না খেপিয়া গিয়াছি তাই যা আসে কই মুখে, এদেরকে দেখে কি ভাষা বলবো। আর আমি তোমায় 3 নম্বর বলছি, আজকে তুমি যেটা বললে ভোটের আগে খালি নয়, তুমি বলো খালি ভোট হয়ে যাওয়ার পরও, ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র, উদয়ন গুহ ক্যাবিনেটের মন্ত্রী, তারা দাঁড়িয়ে বলছেন যে যে জায়গায় আমাদের ভোট ভালো হয়নি সেখানে সেখানে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ থাকবে, সরকারি প্রকল্পের টাকা বন্ধ থাকবে। এখানে বসে বলছে এটা দলের সিদ্ধান্ত নয়, উদয়ন গুহ তো ক্যাবিনেট মিনিস্টার, আমি তাকে দলের প্রতিনিধি হিসেবে ধরবো নাকি এনাকে ধরবো? আর আমার শেষ কথা, আমি তোমাকে এখানে বলছি, বুদ্ধদার যেহেতু একটা কথা বলা হলো, মোবিয়াদি আমাদের এই উদাহরণও তোমার খুব ভালো করে মনে আছে, 24 ঘন্টার আর্কাইভে সেই ফুটেজ তোমরা এখনো পাবে, নিশ্চয়ই সযত্নে রাখা আছে। স্টার থিয়েটারের উদ্বোধন হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সুব্রত মুখার্জি মেয়র কলকাতার, সুব্রত মুখার্জি দাঁড়িয়ে বলছেন যে বুদ্ধবাবু আমাদের বিরোধী দলের সরকার, তারা কলকাতা পুরসভাকে তৃণমূলের এই পুর বোর্ডকে যা সাহায্য করেছেন, ওই সাহায্য না পেলে আমরা স্টার থিয়েটারটাকে আবার নতুন করে তৈরি করতে পারতাম না। এইটা ছিল বাংলার ঐতিহ্য। ঝালদা সে তো তৃণমূলেরই, তার চেয়ারম্যানও তৃণমূলের, প্রথম দিন যিনি ছিলেন আছেন, আর ও পাশে তাহেরপুর, যাদের দল যাদের পার্টি এসব বিষয় থাকে। তো এত অবস্থা এদের এত খারাপ, এর ওর হয়ে কেঁদে বেড়াচ্ছে, কোনো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র এই ধরনের কিছু কেউ জিজ্ঞাসা করছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তার জন্য দুটো বিবৃতি দিয়ে টিকে আছে এই বিরোধী দল এবং বিরোধী দলনেতা। এর বাইরে এসবের কোনো প্রাসঙ্গিকতা নেই। যেটা উচিত বৈঠক, যেটা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মনে করছেন, বৈঠক ডেকেছেন, বৈঠক হবে, ওদের কি? তোমাদের কি শত্রু তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছে? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা কৃতদাসের এটা না, আবারও বলছি কোনো আনপার্লামেন্টারি শব্দ নয় এখানে। উনিও পার্লামেন্টে আমি পার্লামেন্টে না না, কিন্তু তাহলে তো মোবাইল কিন্তু এই আলোচনা সভায় শব্দের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা, আই উইল নট অ্যালাউ। আচ্ছা, বেশ হলো, আমি যতদূর জানি কৃতদাস শব্দটা আনপার্লামেন্টারি। আই উইল নট অ্যালাউ। না, ইউ মাইট নট অ্যালাউ, দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ডিকশনারি। কৃতদাস শব্দটা আনপার্লামেন্টারি। আই উইল নট অ্যালাউ। ইউ আমার তো বলা এটা একটা সভ্য ডিবেটের জায়গা। হ্যাঁ ঠিকই, কিন্তু কৃতদাস শব্দটা আপনি এটা একটা সভ্য ডিবেটের জায়গা, পয়েন্টে এসো। হ্যাঁ, আমি আমার পয়েন্টে আমার ভাষায় যাব, অথবা আমি বলছি না, আমি সেই ভাষাটা অ্যালাউ করব কিনা সেটা আমার প্রেরোগেটিভ। কিন্তু আমি আবার করব, তাহলে আমি তোমার ঠিক করে দেওয়া ভাষায় কথা বলবো না। আমি আমার রাজনৈতিক বক্তব্য বলছি, যদি এই শো শুরু হওয়ার আগে ডিসক্লেমার দেখানো হয়েছে, বক্তব্যের দায় আমি নিচ্ছি, মিটে গেল। আমি যে কথাটা বলছি, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কৃতদাস শব্দটা আনপার্লামেন্টারি বলে বলছি না, কিন্তু নাহলে আমি বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা কৃতদাসের এটা চিন্তা হতেই পারে যে উনি যেটা বলেছেন সেটা ভালো বুঝেছেন, তোমার কি? কিন্তু আমরা যারা পশ্চিমবাংলার নাগরিক, আমরা বিশ্বাস করি কেউ ভোটে জিতুক, কেউ ভোটে হারুক, কেউ 0 পাক, কেউ 100 পাক, প্রত্যেকের পশ্চিমবাংলার সরকারকে প্রশ্ন করার অধিকার রয়েছে। চিন্তার জায়গাটা হচ্ছে যে কথাটা এখানে উঠে আসলো, ঠিক কথা, তৃণমূল পরিচালিত পুর প্রধানদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তার পার্টি অফিসে বৈঠক করতে পারতেন। সেই বৈঠকে চাষিমারা কিনে দেওয়ার পয়সা তৃণমূলের নেই এমন তো নয় যে সরকারের নামে বৈঠকটা করতে হবে। কিন্তু এই যে ওদের একটা ওভার কনফিডেন্স যে আমরা জিতে গেছি, আমরা দায়িত্বটাই করবো। আমি জাস্ট কথাটা শেষ করিনি কাইন্ডলি, আমি খানিকক্ষণ গ্রামার ক্লাস করার ফলে সময় নষ্ট হয়েছে, তো আমি কথাটা আমি শেষ করিনি। এই যে ওদের ওভার কনফিডেন্স, শতরূপ তুমি এটা বললেই আমি তোমায় বলতে দেব এমনটা না। আমি বলবো এখানে ডিবেটটা করতে হলে ডিবেটের যে নিয়মগুলো সেগুলো মেনে নিতে হবে। সেটা কিন্তু এটা করতে গিয়ে তো আমার কথা বলার সময়টা বারবার ইন্টারপ্রেট হচ্ছে। সেটা তোমার সমস্যায় হয়েছে। আরে অদ্ভুত কথা, আমার মনে হয় তোমার সমস্যা। আমি আসবো তোমার কাছে, আমার মনে হয় তোমার সমস্যা হয়েছে। তুমি তোমার রেসপন্স নেব। দেখো, আমি তো এটাই বলছিলাম না, অসহিষ্ণুতা তো টিভির অ্যাঙ্কার কেউ যদি সহ্য না করতে পারে, 34 বছর কিভাবে গণতন্ত্র
আটকায়নি। এসো। এটাই তো আমার কথা না, যে এদের সময় বিরোধীদের শুধু আটকানোর বিষয় ছিল না, সোজা নিকেশ করে দাও, ফিনিশ করে দাও, আরে কি বলে যাচ্ছিস? বিরোধীদের ছেলে ধরা বলে পিটিয়ে মেরে দাও। এ তো বারংবার এই জিনিস দেখেছি। কলকাতা শহরে বিজন সেতু আছে, বর্ধমান যাও সেখানে হ্যাঁ, কিন্তু সাইবাড়ি কুণাল আছে, ঘোষ যেটা মানে বলছেন, বলছে ভাই, কৃষক কুণাল ঘোষ যেটা বলছেন, মারিচ ঝাঁপি যে আছে। তৃণমূল তো এবং এই মমতা জিনিসগুলো বন্দ্যোপাধ্যায় যা মনে করবেন সেটাই ঠিক, কিন্তু তো সরকারের আরে বাবা, প্রসঙ্গ। সিপিএম নিজেদের ভোটারদের পুলিশ দিয়ে গুলি করে মেরেছে। কি বলে যাচ্ছিস? সেরা এখানে এসে জ্ঞান দেবে। এই জন্য তো মানুষ ওদেরকে এতটাই মানুষদের ভিতর শ্রদ্ধার কারণ হচ্ছে। আমি এবার যে কথা এই বলছি জ্ঞানগুলো মানুষ নিতে পারছে না। নিশ্চয়ই আমরা ভাই কেন সময় নষ্ট করছে? তুমি বলতে পারবে না নটা অবধি আমার কথাটা আমি শেষ করি। এবার আমি যে কথাটা বলছিলাম, একটা দল ইনি দল বদল করাবেন। প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলায় দল বদল ইন্ট্রোডিউস করেন, ভালো কথা। ওম প্রকাশ মিশ্রকে বিধানসভায় নিয়ে গিয়ে কংগ্রেস থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হচ্ছে। মানে আমি জিতেছি বলে আমার প্রশ্ন করার কেউ নেই, আমি বিধানসভাটাকে আমার পার্টি অফিস বানিয়ে দল বদলের ভেন্যু হিসেবে ব্যবহার করব। আজকে এই যে নোটিশটা করেছে, আমি এটা ভেবে দেখার জন্য বলছি। 108টা পুরসভা আছে, 2টো পুরসভাকে বাদ দেওয়ার ইচ্ছা আছে। যদি বলতো এই পুরসভা আসুক, বলে 106টা পুরসভার নাম লিখতো, পরে জিজ্ঞেস করলে বলতো 2টো পুরসভা আমরা ভুলে গেছি দিতে, তাও বুঝতাম চক্ষু লজ্জা আছে, রাগঢাক করছে। রাগঢাক করার দরকার নেই, পরিষ্কার বলে দিচ্ছে এরা দুজন আসবে না। এদের যে এই যে উদ্ধত্ত, জিতে যাওয়ার উদ্ধত্ত, এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরদাস্ত করতে হবে। তারপরে এদের সঙ্গে রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে এদের সঙ্গে। ভোট মিটতেই বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যুব নেতাদের সোশ্যাল মিডিয়া নির্ভরতা নিয়ে সরব হলেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ। আপত্তি জানালেন মীনাক্ষীর ক্যাপ্টেন আগুন পাখির তকমা নিয়েও। দলের সিনিয়র নেতার সমালোচনার জবাব দিতে গিয়ে সতর্ক মীনাক্ষী। কাউকে ক্যাপ্টেন বললাম, কাউকে আগুন পাখি বললাম, সেটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি, কিন্তু এটা সামাজিক অভিব্যক্তি নয়। যারা বলছেন তারা ব্যক্তিগতভাবে মনে করতে পারেন, কিন্তু এর ফলে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে অনেক সচেতন থাকতে হবে, তাকে সাবধান থাকতে হবে তার চিন্তা চেতনার দিক থেকে, যে আমি এই প্রচারে নিজেকে ভাসিয়ে দেব না, আমি বরং আন্দোলনের মধ্যে নিজেকে রাখব। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন প্রবীণ রাজনীতিক, সাংসদ, রাজ্যসভার সাংসদ, তার এই মন্তব্যের কারণটা কি, প্রেক্ষিতটা কি? আমার ঠিক জানা নেই, সত্যি কথা বলতে বিকাশ দাই বলতে পারবে কারণটা কি। তুমি কি এই কথাটার সঙ্গে একমত? কোনটা? তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ছে। আমি মীনাক্ষীর ক্ষেত্রে বলতে পারি, যদি আলোচনাটা মীনাক্ষীকে নিয়ে হয়, আমার তো মনে হয় যে মীনাক্ষীর আরো বেশি করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়া উচিত। তাহলে যে তরুণ প্রজন্মের কথা বলছেন, মানে সবার, তোমাদের কথা। হ্যাঁ, মীনাক্ষী, আমি ওটাই বলছি যে মীনাক্ষী না, উনি যেহেতু আগুন পাখি আর এই শব্দগুলো এগুলো রেফার করেছেন, আমি সেই কারণে বলছি ক্যাপ্টেন। তো মীনাক্ষী তো সেই অর্থে সোশ্যাল মিডিয়া করেই না, বরং আমরা তো অনেক ক্ষেত্রে অনেক বেশি করি। এই ক্ষেত্রে এই সমালোচনা তো আর যার বিরুদ্ধেই হোক না কেন মীনাক্ষীর বিরুদ্ধে হওয়া উচিত নয়, কেন সত্যি সত্যি ও তো করেই না সোশ্যাল মিডিয়া। না, সোশ্যাল মিডিয়া করা আর সোশ্যাল মিডিয়া নির্ভরতা, এই দুটোর মধ্যে তফাৎ আছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে শতরূপ কথাটার স্পিরিট রয়েছে। এই একটা সমালোচনা আমরা দলের ভেতরে এবং বাইরে বারবারই শুনছি যে সোশ্যাল মিডিয়ায় যত অ্যাক্টিভ বামেদের দেখা যায় সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয় না। হ্যাঁ, তো কি করা যাবে? মিছিলে যতটা বামেদের দেখা যায় সেটাও ভোট বাক্সে প্রতিফলিত হয় না। এলাকায় সিপিএম এর যত পোস্টার দেখা গেছে সেটাও ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। খালি ব্রিগেডের সমাবেশে যত লোক হয়েছিল সেটাও ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া কেন? তাহলে মিছিল করাও কমিয়ে দিই, পোস্টার লাগানোও কমিয়ে দিই, ব্রিগেড যাওয়াও কমিয়ে দিই। তাহলে বিরোধিতা বিপ্লব সব সোশ্যাল মিডিয়াতেই না, কিছুই যখন একটা দল হেরেছে মানে কোনো কিছুই রিফ্লেক্টেড হয়নি, আর যে দল জিতেছে তার সব কিছু রিফ্লেক্টেড হয়েছে। আমার মনে হয় যে এই আলোচনাগুলো, আমি দোষ দিচ্ছি না এই আলোচনা করাটা। আজকে বিকাশ দা এই কথাটা মীনাক্ষীকে ফোন করেও বলতে পারতেন, তা না বলে উনি যেহেতু এটা মিডিয়ার সামনে বলেছেন সেহেতু মিডিয়াতে এটাকে নিয়ে আলোচনা হবে। এই দোষটা মিডিয়ার নয়, দোষটা আমি দোষ দিচ্ছি না, আমি বলবো কিছুটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মিডিয়াকে এই বলছি এই স্পেকুলেশনটা যে হওয়া স্বাভাবিক, কিন্তু আমি একটা কথা এইটাই আমি বলছি যে আমাদের পার্টির একজন পার্টি মেম্বার, তার একটা দায়, বা আমার পার্টি বলে না, যে কোনো দলের একজন সদস্যের দায় থাকে দলের সিদ্ধান্ত মেনে চলার। কোনো দলেরই কোনো সমর্থকের কোনো দায় নেই সেই দলের সিদ্ধান্ত কী বা সেই দলের ডিসিপ্লিন কি সেটা মেনে চলা। এটা সিপিএমের ক্ষেত্রে সত্যি, সব দলের ক্ষেত্রে সত্যি। কোনো সমর্থক যদি কাউকে নিয়ে কোনো কিছু লিখে থাকেন, জ্যোতি বসু কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি একজন জননেতা, কিন্তু আজ যদি একজন সাধারণ সমর্থক যদি বলে যে জ্যোতিবাবু জননেতা, আমি কম্পেয়ার করছি না মীনাক্ষীকে জ্যোতিবাবুর সাথে কি কাউকে, কিন্তু আমি বলছি যে একজন সমর্থক কি একজন ভোটার সে কি কোনো দলের দলীয় হুইপ মানতে বাধ্য? আমি তোমায় মনে করাই, যেহেতু আমার এটা মনে আছে, আপনার রায়তেই এই আজ থেকে 1 বছর আগে এই আলোচনাটা হয়েছিল এবং তুমি আমার প্রশ্ন করেছিলে, ইনসিডেন্টালি সেদিনও আমি ছিলাম, আমার কপালে এই দিনগুলো জোটে। তো সেটা হচ্ছে যে মীনাক্ষী একবার একটা অ্যাপিল করেছিল যে ওর নামে কতগুলো ফ্যান পেজ চলছে এবং সেই ফ্যান পেজগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। মীনাক্ষী অ্যাপিল করেছিল না,
মীনাক্ষীর অ্যাপিল করার নেপথ্যেও দলের একাংশের এটা নিয়ে কিছু উষ্মার প্রসঙ্গ ছিল। হতে পারে সেইটা তো সেই দলের কেউ যদি নেপথ্যে কোনো উষ্মা থেকেও থাকে সেটা কেউ ক্যামেরার সামনে বলেনি আজকের মতো, কিন্তু মীনাক্ষীর অ্যাপিলটার ফলে এই আলোচনাটা তখন হয়েছিল, তাহলে কি দলের থেকে বলা হয়েছিল বলে বলেছে হোয়াট এভার। তখন আমার মনে আছে মৌপিয়াদি তুমি এই প্রশ্নটা আমায় করেছিলে, আমি এটাও চ্যালেঞ্জ করে বলছি, সেটা পুরোনো ইয়েতে পাওয়া যাবে, ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলে ওটা আছে যেহেতু আমি সেদিন ছিলাম, যে আজকে ফ্যান পেজ বন্ধ করতে বলাটা কি এটা অনাধুনিকতা নয়? আজকের দিনে ফ্যান পেজ, আমি এখনো সেটা বলছি, আমি সেটাই বলছি, আমি এখনো সে প্রশ্ন করছি, তুমি সব ক্ষেত্রেই ভাবো আমি এখনো এই প্রশ্ন করছি, আমি তোমার সাথে ঝগড়া করছি না, আমি খালি দুটো দিককে কোট করছি। অত্যন্ত সুসম্পর্ক, ঝগড়ার কোনো জায়গা নেই। আমি বলছি এইটা যে যদি আজকে এই যে বিকাশে যে কথাটা বলেছেন কথাটা সত্যি, যে কাউকে নিয়ে যদি এরকম বলাও হয় তাকে সাবধান থাকতে হবে, সে যেন এই প্রচারে নিজেকে ভাসিয়ে না যায়। মীনাক্ষী আজ পর্যন্ত কোনো ব্যক্তি প্রচারে ভেসে যাওয়ার ন্যূনতম কোনো চিহ্ন দেখায়নি, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার চোখের সামনে দেখা, আমি আমার একটা ঘটনা বলছি, যে ইনসাফ সমাবেশ হলো বহরমপুরের মঞ্চে, আমরা বসে আছি, মীনাক্ষী আমার পাশে বসে আছে, একজন এসছেন মীনাক্ষীর কাছ থেকে একটা অটোগ্রাফ নিতে। তুমি বলতে পারো যে এটাও হয়তো বাড়াবাড়ি, কিন্তু আমি তোমার ঘটনাটা বলছি। মীনাক্ষী কিছু তো অটোগ্রাফ দিল না, বললো যে আপনি কেন আমার আলাদা করে অটোগ্রাফ নেবেন, এটা আমার কোনো সমাবেশ হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত পাবলিসিটির জায়গা নয়, আমরা সবাই এসছি, আমরা আমাদের কথা বলছি, আপনি সমাবেশে এসছেন, আমরা একসাথে সমাবেশ করছি। আমার এটা চোখে দেখা, আমার পাশের চেয়ারে বসে এটা আমি আসবো, এই আশঙ্কা আমার মনে হচ্ছে অমূলক। এটা যেটা আমি একটু কৃষাণুর কাছে আসি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই কথা কিভাবে দেখছে কৃষাণ? আমি তো আবার বললাম এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এইটা একান্তই সিপিএম এর দলীয় ব্যাপার, তারা তাদের নিজস্বর মধ্যে কি কোন দল। আমি সার্বিকভাবে বলতে পারি যে এখন আদর্শটাও তাদের নিজস্ব ঠিক করা, নিজস্ব মাপকাঠি, আদর্শচ্যুত হওয়াটাও তারাই ঠিক করছে, আমাদের এখানে কিছু নেই। আমাদের কাছে বরঞ্চ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আদালতে ভুল হলফনামা দেওয়া, মিথ্যা সাক্ষী পেশ করা, বা একজন সিটিং জাজের সাথে অনৈতিকভাবে সেটিং করা, বিজেপির হয়ে দালালি করা, এগুলো অনেক বেশি অনৈতিক। এবং না সেটা নয়, আমার সাথে অ্যালায়েন্স থাকে 100 বার আমি মন্ত্রিত্ব হতে পারি, মানে একবার বিজেপির সাথে একবার কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করা। তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন, তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্য, তাদের যে ধরনের এই ফেসবুক সোশ্যাল মিডিয়া, সেগুলো লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে। যারা লাইক দেয় সার্কাস দেখে, তারা ভোটটাও দেয় না সিপিএমকে। সিপিএম এর হোল টাইমারদের এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা। তো এইসব করলে ভোটে যেতে যায় নাকি, মানুষের পাশে থাকা যায় নাকি? শতরূপ, আমার নিজের মনে হয় এটা যদি বিকাশদা বলতেন বা যে কেউ যদি বলতেন যে পার্টির এইটা ঠিক করেনি, ওইটা একটু ওইভাবে করলে ভালো হতো, সেটাকে নিয়ে কিছু করণীয় ছিল। তার সঙ্গে কুণাল ঘোষের একটু মন্তব্য যদি বলি, যে সিপিআইএম এর নতুন প্রজন্মের কয়েকজনের চরম ঔদ্ধত্য। না, এটা ঠিকই বলেছিলেন, এবং উনি আরেকটা কথা আরও ঠিক বলেছেন, যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে উপার্জন সবসময় চিটফান্ড থেকে করা উচিত। কিন্তু আমি যেটা বলছিলাম, যে যেটা উনি বলছেন, যে বিকাশদা যেটা বলেছেন, কি অনেকেই যেটা বলছেন, আমি এটাই বলছি, কোন সাপোর্ট, আমি যদি ধরে নিই সব কথা ঠিক বলছেন, তো কোন ভোটারকে ডেকে এনে বলতে যাবে বলুন তো, দাদা আমাদের খালি ভোট দিলে হবে না, আমাদের পার্টি লাইন মেনে আপনার জীবন পরিচালিত করতে হবে? কোন সাপোর্টারকে ডেকে এটা বলতে যাবো বলুন তো? সুতরাং সাপোর্টার কে কি করবে, কাকে কি বলবে না বলবে, এগুলো নিয়ে ফিউটাইল আলোচনা, এখানে কারোর কিছু করার নেই। তবে আমরা তো দেখেছি যে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এর আগে যখন তৃণমূল কংগ্রেসের সমাবেশ হচ্ছে, একটা বিষয় নিয়ে খুব চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ডিম ভাত, অর্থাৎ সত্যি যদি কেউ সেই ডিম ভাতেও তিনি আগ্রহী থাকেন, যদি তার প্রতি অসম্মান হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা তো দুর্ভাগ্য আজকের দিনে। এবং মৌপিয়াদি দেখো, আমাদের কি জানো তো, আমাদের দলটা, আমি অন্যভাবে নিও না কথাটা, যেহেতু তৃণমূল কংগ্রেস কি এইরা যেহেতু একজন নেতা কেন্দ্রিক দল, ইভেন ধরো কংগ্রেস, রাহুল গান্ধী কি সোনিয়া গান্ধী, তাদের একটা জায়গা রয়েছে, এনারা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা। বামপন্থীরা যেহেতু সেরকম দল নয়, সেই অর্থে দেখতে গেলে একটা ডেমোক্রেসি, মানে বলছি আমাদের আরও অনেক দশটা খারাপ জিনিস থাকতে পারে, যে কারণে অনেক সময় অনেক ভোকাল সাপোর্টারের একটা মন্তব্য একজন পার্টি মেম্বারের মন্তব্য বা পার্টির নেতার মন্তব্য থেকে বেশি ট্র্যাকশন পায় সোশ্যাল মিডিয়া। এটা আমাদের একটা সমস্যা। এটা আমাদের কোনো সিপিএম এর নেতা কখনো মুখ দিয়ে কথা উচ্চারণ করবে, তার জিভ খসে পড়বে যদি সে বামপন্থী হয়ে থাকে, যে একজন গরিব মানুষ সে তৃণমূলের সমাবেশে আসুক কি বিজেপির সমাবেশে আসুক, সে দুপুরবেলা ডিম ভাত খাচ্ছে বলে সেটাকে নিয়ে ব্যঙ্গ করা। কোন যার শরীরে এক ফোঁটা বামপন্থী রক্ত রয়েছে সে কথা বলতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে, যে লোকটা সোশ্যাল মিডিয়ায় তার আগে ধরো 15টা পোস্ট সিপিএম এর হয়ে ভালো ভালো পোস্ট করেছে, তার একটা সার্কেল তৈরি হয়ে গেছে, মানে তার একটা পরিচয় হয়ে গেছে, তার নিজের সার্কেলে একটা প্রো লেফট, তার একটা ইনসেনসিটিভ পোস্টের দায় আমাদের ঘাড়ে চলে আসে। এটা আমাদের সমস্যা, এটা ক্রাইসিস একটা। এই মন্তব্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।